নমস্কার, এই পর্বের আপডেটে আপনাদের স্বাগত জানাই। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রায় প্রতিদিনই গোটা রাজ্যে এই কোভিড অতিমারী পরিস্থিতিতে প্রচুর মানবিক মুখ, প্রচুর সংস্থা, সংগঠন তাদের মতো করে গরিব অংশের যারা মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সাহায্য তুলে দিচ্ছেন নানানভাবে। এই খবরগুলো প্রতিদিন তোলার সুযোগ হয় না, ছোট ছোট করে চেষ্টা করি আমরা প্রতিবেদনে সেটা তুলে ধরার, কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু মানুষ এই সাহায্যের কাজটা করে চলেছেন। প্রশাসনিক স্তরে যেমন হচ্ছে, সরকারি স্তরে হচ্ছে, ঠিক তেমনি বেসরকারি উদ্যোগে বা ব্যক্তি উদ্যোগেও কিন্তু এই কাজগুলো চলছে। সাবরুম থেকে ধর্মনগর প্রায় প্রত্যেকটি জায়গায় এই ধরনের সাহায্য সহযোগিতার কাজ কিন্তু ধারাবাহিকভাবে চলছে। সেটা এনজিও হোক, কোনো রাজনৈতিক সংগঠন হোক বা কোনো ব্যক্তি বিশেষের উদ্যোগে হোক। গত লকডাউনের সময়ও আমরা দেখেছি প্রচুর সংখ্যায় মানুষ এগিয়ে এসছেন এবং গরিব অংশের যারা মানুষ আছেন তাদেরকে যে যেমনটা পারছেন, কেউ খাবার সামগ্রী তুলে দিচ্ছেন, কেউ নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিচ্ছেন, বা কেউ কেউ স্যানিটাইজার থেকে শুরু করে বাদবাকি কোভিড বিধি মানতে গেলে পর যে জিনিসগুলো প্রয়োজনীয়, মাস্ক থেকে শুরু করে সাবান, স্যানিটাইজার ইত্যাদি যে যার মতন পারছেন গরিব অংশের মানুষদের সেই সাহায্য সহযোগিতা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং এটা যে শুধুমাত্র আগরতলা কেন্দ্রিক তেমনটা নয়, গোটা রাজ্যেরই একই চিত্র। গোটা রাজ্যে বিভিন্ন জেলায়, মহকুমায়, ব্লক স্তরে এই সাহায্য সহযোগিতার কাজগুলো কিন্তু চলছে নিয়মিত এবং ধারাবাহিক। কোয়ারেন্টাইনে যারা রয়েছেন তাদেরকেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। অনেকগুলো সংগঠন রয়েছে যারা এই কাজগুলোতে এগিয়ে এসছেন এবং ধারাবাহিকভাবে তারা মানুষকে এই সাহায্য সহযোগিতাটা চালিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করব এই ছোট্ট সময়ের মধ্যে আজকের বিভিন্ন জায়গায় যেরকমভাবে এই কাজগুলো হয়েছে, বিভিন্ন জন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন তাদের মতন করে এই সাহায্যের ভূমিকাটা নিয়েছেন। গরিব অংশের মানুষদের হেল্পিং হ্যান্ড তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই যে বিষয়গুলো সেটা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যেটা পুরো নিগমের দিকে নজরটা রাখবো। আর সকালে শহরের বিভিন্ন জায়গায় যারা গৃহহীন রয়েছেন বা তাদের কিন্তু খাবার জোগানোর কাজটা পুরো নিগমের তরফ থেকে সেটা করা হয়। কি বলছেন সে আধিকারিকরা, শুনবো একবার। লকডাউনের কারণে যারা রাস্তাঘাটে থাকে বা যারা রান্না বান্না করতে পারে না, তারা গিয়ে আমরা সকাল বিকাল 250 প্যাকেট তারা খাবার দিতে পুরো নিগম এলাকায়, পুরো নিগম এলাকায় এবং প্রত্যেকটা জোনাল বেশি। এটা হচ্ছে সেন্ট্রাল জোনের আন্ডারে আমরা দিতেছি। সেন্ট্রাল জোনের ট্রান্সপোর্ট যারা আছে তারা এই জোনের তারা সাউথ জোনও দিতে আছে, নর্থ জোনও দিতে আছে। রান্না করা খাবার, রান্না করা খাবার কয় বেলা দেওয়া হয়? দুই বেলা, সকালে এখন আর সকালে আর রাত্রিবেলা। স্যার আপনার পরিচয় দেন। হ্যাঁ, আপনার পরিচয় দেন। আপনার পরিচয় দেন। হ্যাঁ, আমরা নিগমের তরফ থেকে নিগম এলাকায় বিভিন্ন জায়গায় যারা গরিব অংশের মানুষ রয়েছেন তাদের রান্না করা খাবার, প্যাকেট করা খাবার সেটা তুলে দেওয়া হচ্ছে। তো সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে, ব্যক্তির উদ্যোগে, নানান প্রতিষ্ঠান, এনজিও, নাম জানা অজানা অনেকেই কিন্তু এই কাজটা এই সময়ের মধ্যে কিন্তু করছেন। কারণ এই সময়টার মধ্যে দিবারাত্রির কারফিউ একদিকে চলছে, অন্য একদিকে অনেকেরই কর্মসংস্থান রুটি রুজিতে টান পড়েছে। সেই সময়টায় এই যে পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো, একে অপরকে সাহায্য করা, এই কাজগুলো কিন্তু বিরাট সংখ্যায় ত্রিপুরায় চলছে। এবং সেই সবগুলো চিত্র হয়তো তুলে ধরা সম্ভব হচ্ছে না বা সম্ভব হওয়ারও কথা নয়, কারণ একটা বিরাট পরিসরের মানুষজন এই কাজটাতে নানানভাবে তারা কিন্তু যুক্ত হয়েছেন। পিপলস রিলিফ ভলান্টিয়ার তারাও কিন্তু আজ কিরকম ভাবে বিভিন্ন জায়গায় তারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন, তারা তুলে দিচ্ছেন খাবার সামগ্রী নানানভাবে। তারা যে কোনো যে জায়গায় তারা পাচ্ছেন তাদের মতন করে তারা এই সাহায্যটা তুলে দেবার চেষ্টা করছেন। এই দৃশ্যটাও ধরা পড়েছে। বেশ কদিন ধরেই তারা এই কাজটা করছেন বিভিন্ন এলাকায়। তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা তাদের মতন করে সেই সাহায্য তুলে দেবার চেষ্টা করছেন।
কি বলছেন তাদের প্রতিনিধিরা শুনবো একবার। পিপলস রিলিফ ভলেন্টিয়ারের আগরতলা অঞ্চলের কর্মীরা বিগত 5 দিন ধরে তারা আগরতলা শহরের মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছেন। আগামী দিনেও তাদের এই প্রয়াস জারি থাকবে এবং শুধুমাত্র আগরতলা অঞ্চলেই না, বিভিন্ন অঞ্চলে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে পিপলস রিলিফ ভলেন্টিয়ারের কর্মীরা কোথাও স্যানিটাইজেশনের কাজ করছেন, কোথাও মাস্ক, সাবান এগুলি বিতরণ করা হচ্ছে। যারা হোম আইসোলেশনে আছেন তাদের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে এবং নতুন করে রান্না করা খাবার সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে করোনার এই অতিমারীর সময় একইভাবে আমরা একবার নজর রাখবো কৈলা শহরের দিকেও। সেখানেও কিন্তু বিভিন্ন মানুষ এই সাহায্য সহযোগিতায় এগিয়ে এসছেন এবং বিভিন্ন সমাজসেবী সংগঠন যারা রয়েছে তারা যেমন এগিয়ে এসছেন, বিভিন্ন সচেতন নাগরিকরাও এই কাজে এগিয়ে এসছেন, মানুষের পাশে সাহায্যের হাত তারা বাড়িয়ে দিচ্ছেন এবং এক সপ্তাহ ধরে ই রিক্সা চালকদের ঘরে সাধ্যমতো খাবার তারা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি যারা স্বর্ণালংকারের দোকান কর্মচারী রয়েছেন তাদেরও দোকানপাট বন্ধ, সেখানে তাদের ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে বিভিন্নভাবে। বিভিন্ন সংগঠন কৈলা শহরের এই কাজগুলোর সঙ্গে তারা যুক্ত হয়েছেন এবং একইভাবে ওই এলাকায় যারা গরিব অংশের মানুষ আছেন বা যারা এই মুহূর্তে কাজে যেতে পারছেন না তাদের নানানভাবে সাহায্য সহযোগিতা তারা দেবার চেষ্টা কিন্তু করছেন। তো সেখানে রয়েছেন পুর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান নীতিশ দে, রয়েছেন আরও যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত তারা রয়েছেন। তারা কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো একবার। কারিগর যারা আমাদের প্রত্যেকের বাড়ি অলঙ্কার যারা তৈরি করে দেন, এই করোনাকালীন সময়ে তারা অনেকে আর্থিক অনটনের মধ্যে আছেন। আমরা ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী এবং কার্যকর্তারা যারা আছি সবাই মিলে আমরা তাদেরকে আমাদের সাধ্যমতো যথাসাধ্য তাদেরকে সামান্য সহযোগিতার আমরা প্রয়াস নিয়েছি এবং আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে আজকে এখানে আমরা তাদেরকে সহযোগিতা করি। কী কী জিনিস দিবেন? একটা পরিবারের 2 দিন বা 3 দিন চলতে পারে সেরকম। এখন ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ধন্যবাদ জানাই। এই দুঃসময় আমাদের জুয়েলারি অ্যাসোসিয়েশনের যে স্টাফরা আছে ওদেরকে সাহায্য করার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যেটা দেখছিলেন ঠিক তারপর আরেকবার নজর রাখবো কুমারঘাটের দিকে। কুমারঘাটেও একইভাবে ফটিকরায়ে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার। হ্যাঁ, আমি ইন্দ্রনগর থেকে সঞ্জিত মালাকার বলছিলাম। বলুন। আচ্ছা, এই আমাদের যে রাজ্য সরকার থেকে যে কিস্তিগুলো যে ছাড় দেওয়া হয়েছে সেগুলো কোন মাসের থেকে অ্যাসেস দেওয়া হয়েছে? এগুলো বিভিন্ন ব্যাংকের, আমরা তো এখন কিছু বুঝতে পারছি না। আরেকবার কাইন্ডলি যদি বলেন। আমাদের যে রাজ্য সরকার যে ব্যাংকের যে কিস্তিগুলো সেগুলো কোন মাস থেকে অ্যাফেক্ট করেছে, মানে কোন মাস থেকে এগুলো মানে ছাড় পাওয়া যায়? মানে যারা ঋণের যে বিষয়টা আপনি বলছেন? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে আলোচনায় সামিল হওয়ার জন্য। যেটা বিষয়, গতকাল সাংবাদিক বৈঠক হয়, সেখানে শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করেন এবং তিনি যেটা জানিয়েছেন যে গত 5 মে 2021 তারিখে রিজার্ভ ব্যাংকের যেটা ঘোষিত নীতি, সেই নীতি অনুযায়ী যারা যে সকল ঋণ গ্রহীতা আছেন তারা 1 এপ্রিল 2021 তারিখ থেকে আজকে পর্যন্ত অনুৎপাদক সম্পদ এনপিএ হিসাবে চিহ্নিত রয়েছে, সেগুলি ঋণের শর্তাবলী পুনর্বিন্যাসের আওতায় আনার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরবিআই এর তরফ থেকে, যার ফলে ঋণ গ্রহীতারা তাদের ঋণ ফেরতের যে কিস্তির পরিমাণ এবং যেটা সময়সীমা সেটাকে পরিবর্তন করতে পারেন এবং এমন সিদ্ধান্তের ফলে যেটা 7 লক্ষের উপর মানুষ যারা উপকৃত হবেন যেটা বলা হয়েছে। এবং তার জন্য যারা ঋণ নিয়েছিলেন সেই তাদের গিয়ে আগামী
30 সেপ্টেম্বর 2021 মধ্যে যে নিজ নিজ ব্যাংক রয়েছে বা ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা সেই শাখার থেকে ঋণ নেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য বলা হয়েছে। একই ক্ষেত্রে আরো একটি বিষয়, যেটা 2 জুন উপমুখ্যমন্ত্রী সেখানে বৈঠক করেছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং মাইক্রোফিন্যান্স যারা ইনস্টিটিউশনগুলো এখানে পরিচালনা করছে তাদের সঙ্গে, এবং সেখানেও বৈঠক হয় যাতে এই সময়টাতে যারা ঋণ নিয়েছিলেন তাদের বিভিন্নভাবে কিছুটা ছাড় দেওয়া যায়। ফলে স্ব ক্ষেত্রে সেই জায়গায় গিয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে যে আলোচনায় আপনি সামিল হয়েছিলেন। এখন যেটা আমরা নজর রাখছিলাম যে অতিমারিতে একে অপরকে যেটা সাহায্য করা, যেটা বলছিলাম যে ফটিকরায়ে সেখানে ফটিকরায়ে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ। মহকুমা প্রশাসনের মাধ্যমে ফটিকরায় বাজারে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে বিভিন্ন ভোক্তা যারা রয়েছেন তাদের হাতে ভোক্তাদের হাতে ফটিকরায়ে সেই সামগ্রীগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ যেটা ঘোষণা হয়েছে গোটা রাজ্যেই সেটা তুলে ধরা হচ্ছে এবং ফটিকরায়ও আজকে প্রচুর সংখ্যায় যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই ফ্যাসিলিটিগুলো পেলেন। একবার শুনবো সেখানে যারা উপস্থিত ছিলেন তারা কি বলছেন। এরকম প্রকল্প, এরকম সহায়তা দেখেই আমার তো মনে হয় না কোন সময়ে ত্রিপুরা রাজ্যের মতো বা ত্রিপুরা কেন সারা ভারতবর্ষের মধ্যে এরকম কোন সহায়তা প্রকল্প বা প্যাকেজের ঘোষণা ইদানিংকালে হয়েছে বলে আমার মনে নেই বা আমি সেটা জানিও না। কিন্তু এত বড় একটা প্রকল্প 7 লক্ষ পরিবারকে এটার আওতায় আনা হয়েছে। আমাদের টোটাল 9.5 লক্ষ পরিবারের মধ্যে 7 লক্ষ পরিবারকে এটার আওতায় নিয়ে আনা হয়েছে এবং তার মধ্যে সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে এখানে কোনো রাজনীতি হচ্ছে না। রাজনীতির ঊর্ধ্বে কালার, কোন রকমের কালার দেখা হচ্ছে না, রং দেখা হচ্ছে না। সবাইকে সমান সহায়তা করা হচ্ছে, যেটা আমরা বিগত দিনে সেখানে বেশ কিছু মানুষকে আর্থিক খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করা হয় এবং ধারাবাহিকভাবে সেই সাহায্য তুলে দেওয়া হয়েছে সাবরুমে। সেই ছবিটা আমরা ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে রাজনৈতিক দলের তরফ থেকে সাহায্য সহযোগিতা তুলে ধরা হয় বিভিন্ন অংশের মানুষের হাতে এবং প্রাইমারি হেলথ সেন্টারেও যারা রয়েছেন তাদের রোগী আত্মীয় পরিজন তাদের হাতে খাবার সামগ্রী তুলে দেওয়া হয়। সো এই ধরনের কাজগুলো ধারাবাহিকভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন, যারা সংস্থা রয়েছে তারা কিন্তু এই কাজগুলো নিয়মিত চালিয়ে যাচ্ছেন। একবার নজর রাখবো রেড ক্রসের দিকেও, তারাও এই অতিমারিতে কিন্তু এগিয়ে এসছেন। ত্রিপুরা মেডিকেল কলেজের জন্য তারা অ্যাম্বুলেন্স দান করেছেন। বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা যে যেমনটা পাচ্ছেন সেই রকম ভাবে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময়টাতে যেটা আজকে আমাদের জানিয়েছেন খাদ্যমন্ত্রী, রেশনিং ব্যবস্থা। এই রেশনিং ব্যবস্থাটা কেমন আছে এই মুহূর্তে, কি পরিকল্পনা রয়েছে সরকারের, সেটা কিন্তু আজ তিনি তুলে ধরেছেন। আমরা একবার শুনবো, তার পরপরই আসবো কোভিড আপডেট নিয়ে। তার আগে যেটা শুনবো যে আজকে আমাদের খাদ্যমন্ত্রী কি বলেছেন। আপনারা জানেন যে বর্তমানে কোভিড-19 পরিস্থিতি সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে গত বছর শুরু হয়েছিল। গত বছর আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 8 মাসের ফ্রি রেশন দিয়েছিলেন। তো সেই 8 মাসের ফ্রি রেশন দিতে গিয়ে পার হেড 5 কেজি প্রতি পরিবার, পার হেড 5 কেজি করে প্রতি পরিবারে চাল দেওয়া হয়েছিল এবং প্রতি পরিবার পিছু 1 কেজি করে ডাল দেওয়া হয়েছিল। এবারও কোভিড-19 পরিস্থিতিতে গত এই মে মাস এবং জুন মাস প্রথম অবস্থায় 2 মাসের জন্য দেওয়া হয়েছিল ভারতবর্ষের প্রায় 81 কোটি মানুষকে তারা আওতায় আনা হয়েছে এবং তাদেরকে ফ্রি রেশন দেওয়া হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন
যে আগামী কালী পূজা বলতে দেওয়ালি পর্যন্ত মতলব নভেম্বর মাস পর্যন্ত এই 5 কেজি হারে মাথাপিছু ভারতবর্ষের 81 কোটি পরিবারকে এই ফ্রি রেশন দেওয়া হবে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং সময়ের উপযোগী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এবং আমরা দেখেছি যে গত মাসে এই রাজ্যের 98% এনএফএসএ, বিপিএল, অন্তোদয়, প্রায়োরিটি গ্রুপে যারা রয়েছেন তারা কিন্তু রেশন থেকে সেই চাল সংগ্রহ করেছেন। 98% সেটা ক্রস করেছে। এই মাসেও, জুন মাসেও হবে এবং আগামী মাসগুলিতে সেটা সম্ভব হবে। তো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যবাসীকে জানাতে চাই, প্রত্যেকে যাতে যারা এনএফএসএ গ্রুপে রয়েছেন, প্রায়োরিটি গ্রুপে রয়েছেন, অন্তোদয়, বিপিএল, যাদের যে সকল পরিবার রয়েছেন, এই রাজ্যে 6 লক্ষ পরিবার রয়েছে এরকম, এর মধ্যে 25 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন আমাদের রাজ্যের, তারা যাতে তাদের ন্যায্য এই যে ফ্রি রেশন সেটা যাতে রেশন থেকে সংগ্রহ করে। শুনছিলেন যে খাদ্যমন্ত্রী যে এই বিষয়টা বলছিলেন রেশনিং ব্যবস্থা সম্পর্কে, যেটা আমাদের এই মুহূর্তে ছোট্ট করে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। প্রচুর মানুষ রয়েছেন, বিভিন্ন জনকে নানানভাবে সাহায্য করছেন, বিভিন্ন সংস্থা, সমাজসেবী সংগঠন, বহু দরদি মানুষ একে অপরের পাশে কিন্তু এই সময়ে দাঁড়াচ্ছেন। সবার বিষয়টা হয়তো এই ছোট্ট সময়ের মধ্যে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু এক্ষেত্রে ত্রিপুরার মানুষ কিন্তু একটা ব্যতিক্রমী উদাহরণ রাখছেন এবং যেটা অপরের পাশে দাঁড়ানো, একে অপরের পাশে দাঁড়ানো, সেই বিষয়টাতে নিশ্চয়ই যারা এই কাজে এগিয়ে আসছেন তারা অভিনন্দন পাওয়ার যোগ্য দাবি রাখেন তারা। যেটা কোভিড আপডেট এই মুহূর্তেই আমাদের কাছে এসে পৌঁছেছে, সংক্রমণটা কিন্তু আবার বাড়ার দিকেই ইঙ্গিত করছে। 4.41% দৈনিক আক্রান্তের হার এবং স্যাম্পল পজিটিভ যেটা হয়েছে 700। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি কোভিড আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন।